কষ্টে কত অসহায় আছে ধারণা কথা না, যে কথা বলতে মানুষের কাছে লজ্জা করা লাগে, লজ্জার কোনো শেষ নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আছেন আমি এইচ এম বিজয় ইসলাম এবং আজকে আমাদের স্টুডিওতে আছেন 1994 সালে সেই আলোচিত আনসার বিদ্রোহের একজন ব্যাটালিয়ন সদস্য, যে সময় উনি সেই বিদ্রোহে ছিলেন, মোহাম্মদ রুহুল আমিন। তো উনি আসলে আমাদের স্টুডিওতে আজকে এসেছেন ওই সময়ের সত্যি ঘটনা তুলে ধরার জন্য, এবং উনি যে নির্যাতিত হয়েছেন এতদিন ধরে, তাদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল, উনি কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন 1994 সাল থেকে এখন পর্যন্ত 2025 সাল পর্যন্ত উনি আদালতে যাচ্ছেন আসছেন। ওনার চাকরি কিন্তু এখন উনি ফিরে পাননি, এবং ওনাদের যে আসলে যে দাবির জন্য ওনারা আন্দোলন করেছিলেন 1994 সালে, সেই দাবি কিন্তু পরবর্তীতে আসলে অনেকটাই মেনে নেওয়া হয়েছে, এবং যারা চাকরি করেছে পরবর্তীতে তারা সেই সুবিধাগুলো ভোগ করেছে। মানে তারা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের সুবিধা যারা পরবর্তীতে চাকরিতে জয়েন করেছে বা যারা গ্রেফতার হয়নি তারা সেই সুবিধাগুলো ভোগ করছে, কিন্তু যারা আন্দোলন করেছিল তারাই আসলে কারাবরণ করেছে, মামলার শিকার হয়েছে এবং চাকরিচ্যুত হয়েছে। এখনো তাদের চাকরি ফিরে পায়নি, এবং তাদের যে পেনশন পাওয়ার কথা ছিল সেই পেনশনও তারা পায়নি। আর কতজন চাকরি ফিরে পেয়েছে এটা আসলে আমরা সঠিক জানি না, হয়তো অনেকে চাকরি ফিরে পেয়েছে, তবে উনি চাকরি পাননি, তাই ওনার সাথে আমরা একটু কথা বলবো। আসলে আপনি ওই সময়ের যে ঘটনাগুলো ঘটেছিল আপনার চোখের সামনে, আপনি তো ছিলেন সেখানে, সখীপুরে একাডেমিতেই ছিলেন, আমি কোয়ার্টারে দায়িত্বে ছিলাম। আচ্ছা, তাহলে আপনাদেরকে ওই সময় কোয়ার্টারে আসলে বন্দি করে রাখা হয়েছিল কেন, এই বিষয়ে আমি জানতে চাচ্ছি। না, আমাদের কোনো বন্দি করে রাখে নাই, আমরা কোয়ার্টার গার্ডে ডিউটি করছি। যখন এই চতুর্দিক গুণে যখন আমরা প্রথম যখন আমাদের মহাপরিচালকের ওই 7 দফা দাবির প্রেক্ষিতে, যেমন আমাদের চাকরি স্থায়ী করতে হবে, আমাদের বেতন বাড়াইতে হইবে, আমাদের উন্নত ধরনের চিকিৎসা করতে হবে, আমাদের বাসা ভাড়া দিতে হইবে, আমাদের আমাদের অনেক নিয়ে অফিসারের বাসায় কাম করায়, আমরা বলছি যে হেডা করাই করে এইরকম 7টা দাবি আমরা তুলে ধরছি ওখানে। তখন আমাদের মহাপরিচালকে ওইখানে আসছে, আসার পরে আমাদের টিবিডিও হাজার সাহেব উনি আবার বলে যে 1.5 টাকার আনসার, উনি আবার আন্দোলন করবে। এই বলার পরে উনি যাইয়া আমাদের মানিকের একটা ছেলেরে আর আমি হেয়ে নাই আমাদের যাইয়া ধাপ ধুপ করে 2টা কূপ দিচ্ছে। তখন এই আন্দোলন ছড়াই পড়ে। তখন আমার বিশেষ অফিসাররা বলছে যে দেখো এখন এইটা হয়ে গেছে, তোমরা থামো, এই যে তোমরা যে এই বেতনাদি পাও এটা তো সীমিত, এটা কোন একজন এই দেশে যে একজন মুসি আর সে কেউ বেশি টাকা পায়। তখন উনি বলছে যে কেউ দেশবাসী জানবে না, তাহলে আমরা গেটের সামনে যাই। তখন আমরা গেটের সামনে যাই, একদিন ছিলাম, থাকার পরে আমরা আবার ভিতরে চলে আসছি। তখন আমার মহাপরিচালক আগে বলছে যে অফিসাররা গোলাকে বলছে যে দেখো এদের 1000 টাকা বোনাস, তোমরা 60 টাকা কেন দিছো? তোমাদের কাছে যে প্রাপ্য ছিল আনসারে কিন্তু দেরাই, এরা খুব ভালো লোক, কিন্তু ওই যে আধার দেয় যায় এই কথা যে কয়েছে আধার দেয় যে কোপ দিছে, এই কয় ধার এই আন্দোলনের রূপ নেছে। এই নেওয়ার পরে তখন আমরা বলছি যে আমাদের 7 দফা, 1 দাবি আমাদের চাকরি স্থায়ী করতে হবে। একটা আমাদের সুর ছিল চাকরি স্থায়ী করতে হবে, মানে 7 দফা থেকে আপনাদের দাবিটা তখন এক দফায় চলে যায়, 1 দফায় চলে যায়, আপনাদের চাকরিটা স্থায়ী করতে হবে। 7 দফায় কিন্তু 1 দফায় চলে যায়, চাকরি স্থায়ী করতে হবে। তখন এরকম করতে 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 দিন চলে যাইতেছে। 14 ডিসেম্বর আমাদের অফিসাররা বলছে যে আমাদের সরকারের জানাইছে যে এরা মিথ্যা প্রমাণ দিয়ে তারা সরকারের একটা এই করছে যে এরা আমাদের কথা শোনে না। তখন এরা সেনা, নৌ, বিমান আমাদের চতুর্দিক গুণে আইয়া বিমান দিয়ে আমাদের উপর দিয়ে হামলা দিয়েছে। হেলিকপ্টার দিয়ে যে আপনাদের উপর গুলি বর্ষণ করা হয়, তখন কি ওই হেলিকপ্টার গুলো সেনাবাহিনীর ছিল কিনা? হ্যাঁ, সেনাবাহিনীর গুলি ছিল, সেনাবাহিনীর ছিল। ওইখান থেকে সরাসরি গুলি করছে, ওই এলাকার লোক মাইকিং দিয়ে সরাইতেছে, এলাকা যারা লোক ছিল। আচ্ছা, আমরা যতদূর জানি যে ওই সময় আসলে যখন পুলিশ, বিডিআর, সেনাবাহিনী আপনাদের উপরে টিয়ার শেল নিক্ষেপ করে, ওই সময় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসীও কিছু আপনাদের সাথে এসে জড়ো হয়, এটা কি সত্য নাকি? আমাদের সাথে যে এলাকাবাসী বলছে যে এরা নির্দোষ, তাদের কাছে কোনো অস্ত্র নাই, আপনারা কেন গুলি করেন? এরা অসহায়, এরা যে দাবি করছে এটা ন্যায্য দাবি,
কিন্তু তারপরে আর্মির এক বড় কর্মকর্তা তখন যখন এই দেখছে যে লোক মারা যাইতেছে, তখন উনি দেখছে যে আনসার কি গুলি করে, না, তখন এই গুলি বন্ধ করছে। তখন এই গুলি বন্ধ করে তারপরে তখন বলছে লোক টোক মারা গেছে। পরে আমরা 2টা লোক রাইখে দিছি, লোক তো আরো মারা গেছে, কিন্তু ওই 2টা লোক আমরা যে ভাত ঢালি ওই পাত্রে করে ঢাইকে রাখছি, ওই 2টা আর সেনাবাহিনী দেখে নাই। বলছে যে তোমাদের সাথে প্রধানমন্ত্রী কথা বলবে, তখন আমাদের মাঠে জড়ো করে রাখছে। তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন বেগম খালেদা জিয়া ছিল। বলছে উনি তোমাদের সাথে কথা বলবে, উনি জানে যে তোমরা স্থায়ী না, এই জন্য তোমাদের বেতন বাড়াইতে পারে নাই। তখন বলছে যে এই তা কথা বলবে। যখন এই সেনাবাহিনী চেক করে দেয় যে ছাদের উঠে লাভ দিয়ে রয়ে গেছে, তখন ওই হেলিকপ্টার আই ঘুরে গেছে। বলছে পরবর্তী নির্দেশ দেওয়ার পরে তোমাদের আমরা জানাম, তোমরা মাঠে থাকো। সেনাবাহিনী মাঠে আমাদের ঘিরে করে রাখছে। পরে রাত 4টা-5টার সময় আমাদের বিভিন্ন কারাগারে মামলা দিয়ে 16টা ধারা দিয়ে আমাদের গাজীপুর মেশিন টিস ফ্যাক্টরিতে আমাদের ওই জায়গায় 2496 জন ওই জায়গায় গ্রেপ্তার করে রাখে। তারপরে 17 দিন পর বিভিন্ন কারাগারে আমাদের প্রেরণ করে। আমি ওই কারাগারে গুনে 9 মাস পর আমি বিকুসুর আমারে কোর্ট আমার বেকুসুর খালাস দিয়া 9 মাস পর আমি বাইরেই আসছি। আমি শেরপুর কারাগারে ছিলাম, ওইখান থেকে আমি বাইরেই আসছি। আইসা সবিপুরে যোগদানের জন্য গেছি। বলছে আমার মহাপরিচালক আমাদের অফিসাররা বলছে যে তোমাদের কোনো এখন তোমাদের চাকরি নেই, তোমরা বাড়ি যাও। তখন এরকম বহু আমরা ঘুরছি, দাঁড়ে দাঁড়ে ঘুরছি, দেখ যে কোনো কিছু হয় না। আমি 2003 সালে মহামান্য হাইকোর্টে আমি যখন আমাকে বিকুশ নিম্ন আদালত আমার খালাস দিয়েছে, আমার শশা জায়গায় আমার নেওয়ার কথা, যখন আমার নে নাই, তখন আমি আবার আইয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমি মহামান্য আদালতে আমি মামলা রিট করি। রিট করলে রিডে রুল দেয় যে কেন তাদের রেশন বেতন সহ জয়েন করতে পারবে না। আর আরেকটা কথা বলছে যে তাদের যোগদান না করা পর্যন্ত কোনো লোক ডিপার্টমেন্টে নিয়োগ দিতে পারবে না। আচ্ছা, আপনি প্রথমে জেল খাটেন কত মাস? 9 মাস। প্রথমে 9 মাস। হ্যাঁ। মুক্তি পাওয়ার পর আপনি কি আবারও কারাগারে যান? হ্যাঁ, আমি আবার কারাগারে গেছি। কত সালে? আমি এটা কারাগারে গেছি 2005 সালে। 2005 সালে। তখন আপনি কতদিন কারাগারে থাকেন? 3.5 বছর। 3.5 বছর। 2005 সালে কারাগারে যাওয়ার পর আপনি 3.5 বছর কারাগার বরণ করেন। তারপর কারাগার থেকে বের হওয়ার পর আপনি কি আবার কখনো কারাগারে যান? না, আমি আবার আর কারাগারে যাইনি। তো আপনি যখন এই যে 2005 সালে 3 বছর কারাবরণ করার পর যখন মুক্তি পান, তখন কি আপনাকে নির্দোষ প্রমাণিত করা হয়? না, আমাকে নির্দোষ প্রমাণ করছে আমাকে। তখন কি আপনি নির্দোষ প্রমাণিত হন? হ্যাঁ, আমি নির্দোষ। মানে আপনাকে নির্দোষ প্রমাণিত করেই তো মুক্তি দেওয়া হয়। মুক্তি দেওয়া হয়েছে। তাহলে তখনকার শর্ত অনুযায়ী যখন আপনি নির্দোষ প্রমাণিত হলেন, তখন কি আপনার চাকরি আবার আপনাকে ফিরিয়ে দেওয়া উচিত ছিল না? আমার 600 জায়গায় আমার যোগদান করার কথা ছিল, আমার জায়গায় আমার কর্মস্থলে যোগদান। তাহলে কেন ওই সময় আপনাকে আপনার চাকরি আবার ফিরিয়ে দেওয়া হলো না? এর কারণ তো এরা আইন মানে না দেশের, আমার কর্তৃপক্ষ আইন মানে না। এই তখন আমি যখন আমি গেছি আবার দাঁড়িয়ে গেছি, যখন এই দেখছি আইন মানে না, মুই আবার হাইকোর্টে আবার রিট করছি যে আমি যোগদানে গেছি, আমার জয়েন করে না। আমি কি উপায় শেষ উপায়, তখন আমি আবার হাইকোর্টে রিট করি 2015 সালে। 15 সালে যে রিট করি, রিডে বলছে 3 সপ্তাহ রুল দিয়েছে যে কেন তাদের রেশন বেতন সহ তারে কেন জয়েন করাইতে পারবে না। এর পরে আর কোনো জবাব তো নাই। তারপরে আমাদের কোর্ট সন্তুষ্ট হইয়া হাইকোর্ট 2017 সালে বলছে আমাদের পক্ষে রায় দিয়েছে। রায় দিয়ে বলছে যার বয়স নাই, আচ্ছা, তাদের পেনশন ও তাদের বেনিফিট দিয়া তাকে রিটায়ার দিয়ে দাও, আর যার বয়স আছে তারে পুনরায় চাকরিতে বহাল করো। কিন্তু ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ হেওয়া মানে নাই, কি জানি না হে যে কি জন্য মানে না। হে মামলা দিতে পারছে এদেশে, আবার আইন মানে না। কোর্ট রায় দিয়েছে, আমার জয়েন করায় না। হ্যাঁ দর্শক, আসলে আপনারা শুনলেন তো যে কোর্ট, উচ্চ আদালত, বাংলাদেশের উচ্চ আদালত, যার রায় আসলে অমান্য করার কথা নয়। উচ্চ আদালত যেখানে রায় দিয়েছিল যে ওনারা নির্দোষ, ওনাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যাদের চাকরির বয়স নেই
তাদেরকে পেনশন দিতে এবং যাদের চাকরির বয়স আছে তাদের পুনরায় চাকরিতে বহাল করতে। কিন্তু ডিপার্টমেন্ট আদালতের এই রায়কে অমান্য করে তাদের সাথে আসলে আমাদের ধারণা, আমাদের মনে হয় যে তাদের সাথে আসলে অমানবিক আচরণটাই করেছে, যার কারণে ওনারা পরিবার পরিজন নিয়ে সেই 1994 সালের বিদ্রোহের পর থেকে 2025 সাল পর্যন্ত এখন পর্যন্ত কষ্টে আছে। তো এই যে আপনি এতদিন ধরে আসলে আদালত প্রাঙ্গণে যাচ্ছেন আসছেন, একটা ঝামেলার মধ্যে জড়িয়ে আছেন, আসলে আপনার পরিবার নিয়ে আসলে আপনি এখন কতটা কষ্টের মধ্যে আছেন এটা একটু শেয়ার। কষ্টের কোনো যে বিটি বেরি বুঝছেন, সব শেষ। এই মামলা চালাইতে এই মামলায় রায় পাওয়ার পরে এই জয়েন না দেওয়ার কারণে আবার হেরাই উচ্চ আদালতে রিট করছে, এই আপিল করছে। এই আপিলও 2022 সালে আমাদের পক্ষে রায় দেয় সর্বোচ্চ কোর্ট। বাংলাদেশের কোন আর কোর্ট নাই, এই কোর্টে রায় দেয় যে তাদেরকে এই 60 দিনের মধ্যে তাদের যোগদান করা। কিন্তু হেরা কোনো হেদের মাথা ঘামায় না যে সর্বোচ্চ কোর্ট, এরপর আর কোনো আদালত নাই। ওই দিন 2টা মামলা হয়েছে। ওই দিন আমাদের একটা মামলায় রায় পাইছি, আর একটা মামলায় 3 জন আসামি ছিল, তাদের ফাঁসি। ওই হাইকোর্ট আবার সুপ্রিম কোর্ট এটাই বহাল রাখছে। আমাকে রায় দিন ওইটাও রায় হয়েছে, কিন্তু হ্যাঁ এই পেপারে দেখছি এই এর 2 দিন পরে এই লোক ফাঁসি দিয়ে হেলাইছে। কিন্তু আমরা আজ পর্যন্ত কার্যকারী না। আমাদের ফ্যামিলি আজগো ধ্বংস হয়ে গেছে। আমাদের এই 2496 জন আজকে আসছি মগবাজার দিয়ে এদিক দিয়ে আসছি, রিক্সা চালাই যায় বাড়ি এলে লালমনিরহাট। কত কষ্টে কত অসহায় আছে ধারণা কথা না, যে কথা বলতে মানুষ কাছে লজ্জা করা লাগে, লজ্জার কোনো শেষ নাই। এই মানবিক কারণে আমরা আছি। আমি একটা কথা বলতে চাই দেশবাসীর কাছে, কোনায় বিচারপতির কাছে, আমাদের প্রধান বিচারপতি, এই প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের কাছে আমি বলতে চাই, এই দেশের আইন যদি দেশে থাকে তাহলে কেন আমরা অসহায় কষ্ট, কেন ডিপার্টমেন্ট আমাদের জয়েন করাবে না? আমরা ওনার কাছে এই দুঃখ দুর্দশা জানাচ্ছি। দর্শক, আসলে আমি ওনার নিকটতম কেউ না, ওনার কোনো আত্মীয় না, আসলে আমি একজন সাংবাদিক হিসেবে বলছি। ওনারা 1994 সালে যে আন্দোলনটা করে 7 দফা দাবি নিয়ে, সেই 7 দফা দাবি আসলে কিছুটা হলেও যুক্তিসঙ্গত ছিল, কারণ তারা তাদের অধিকার আসলে সম্পূর্ণভাবে পেতে চাচ্ছিল। তারা যে অধিকার থেকে বঞ্চিত ছিল তারা সেই অধিকারগুলো ফিরে চাচ্ছিল। আসলে আন্দোলন করা কিন্তু প্রত্যেকটা নাগরিকের, সে যে পেশায় থাক তার কিন্তু আন্দোলন করার অধিকার আছে। সেই আন্দোলনগুলো আসলে দাবিগুলো বিচার বিবেচনা করে দেখা উচিত এবং তাদের আশ্বাস দেওয়া উচিত যে সেগুলো সমাধান করা হবে। কিন্তু ওই সময় আমরা জানি যে তাদেরকে দমানোর জন্য, এবং প্রথম আমরা মানে পত্রিকায় নিউজ হয় যে সর্বপ্রথম আসলে উচ্চ পদস্থ কর্মকর্তাই আনসার বাহিনীর তাদের সদস্যদের উপরে কিন্তু সর্বপ্রথম হামলা করে। তারপরে কিন্তু তারা বিক্ষুব্ধ হয়ে তাদের আন্দোলনকে আরো বেগবান করে। তো সেটা যাই হোক, আসলে আন্দোলনটা এভাবেই শুরু হয়। এক পর্যায়ে আসলে সকল বাহিনী মিলে তাদের আন্দোলন দমানোর চেষ্টা করে। পুলিশ, বিডিআর, সেনাবাহিনী তাদের আন্দোলনকে দমানোর জন্য চেষ্টা করে। একসময় সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে তাদের উপর গুলি বর্ষণ করে এবং সবাই জানি আমরা যে ওই সময় 2 জন বিদ্রোহী আনসার নিহত হন। তো তাদের যে দাবির পরিপ্রেক্ষিতে তাদের উপরে এই দমন নিপীড়ন করা হয়, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, তারা কারাবরণ করে। উচ্চ আদালত তাদের পক্ষে একসময় রায়ও দেয়, তারা যে নির্দোষ এটা প্রমাণিত হয়। এটা আপনার আমার কারো মুখের কথা না, এটা উচ্চ আদালত থেকে প্রমাণিত যে তারা নির্দোষ। এটা আদালতের রায়, এটা আমাদের সবাইকে অবশ্যই মানতে হবে। তাহলে যদি তারা নির্দোষ হয়, আদালতের রায় কেন আসলে ডিপার্টমেন্ট কেন তাদের সে আদালতের রায় কেন তারা মানেনি, কেন তাদের চাকরিতে পুনর্বহাল করেনি, অথবা যাদের চাকরির বয়স শেষ কেন তাদের পেনশন দেয়নি, কেন তাদের সুবিধা দেয়নি? তাদের সেই ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল। তারা যে সুবিধা থেকে বঞ্চিত হয়েছে সেই সুবিধাগুলো তাদের দেওয়া ছিল, কিন্তু সেগুলো দেওয়া হয়নি। দর্শক, আমি ঠিক বলছি কি ভুল বলছি জানি না, এগুলো আপনারা আসলে বিবেচনা করে দেখবেন। প্রকৃতপক্ষে যদি ওনাদের সাথে কোনো অন্যায় অবিচার করা হয়, তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের দেশবাসীর পক্ষ থেকে আবেদন থাকবে, প্লিজ আপনারা দয়া করে এখন পর্যন্ত যারা এই চাকরিচ্যুত রয়েছেন তাদের দিক
দিকটা একটু বিবেচনা করে দেখুন। ওনার মতো ভুক্তভোগী কিন্তু আসলে অনেকেই রয়েছেন, তারা সবাই এখন খুব কষ্টের মধ্যে তাদের জীবনযাপন করছেন। তারা যেন অন্তত তাদের সম্মানটুকু ফিরে পায়, রাষ্ট্রীয়ভাবে যেন তাদেরকে আসলে নির্দোষ বলা হয়, এবং তাদের যে পেনশন পাওয়ার কথা তারা যেন সেই পেনশন পান, এবং যাদের চাকরির বয়স আছে আদালতের রায় অনুযায়ী সেই চাকরিতে তারা যেন আবার পুনরায় বহাল থাকতে পারে, সেই আবেদন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।